আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরে যে সবচেয়ে বড় চেঞ্জটা হয়েছে আমার মতে সেটা হলো আগে লোয়ার লেভেল এবং মিড লেভেল কাজের জন্য মানুষ লাগতো, যার বেশিরভাগ এখন আর লাগে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো লাগে, বাট বেশিরভাগ ক্ষেত্রে লাগে না, এবং যেসব ক্ষেত্রে লাগে সেসব ক্ষেত্রে মনে হচ্ছে আর কিছুদিন পরে আর লাগবে না। প্রবলেম যেটা সেটা হলো আমাদের ফ্রিল্যান্সারদের সাবকন্টিনেন্টের একটা বড় অংশ আসলে লোয়ার লেভেল এবং মিডল লেভেল কাজকর্মই করতো। সো এমন কাজই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিপ্লেস করছে যেই কাজগুলোর অনেকগুলা কাজের জন্য আমরা ছিলাম রেসপন্সিবল। সো ওভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে সবচেয়ে বড় ক্ষতিগুলার একটা আসলে আমাদের সাথেই হবে বলে মনে হচ্ছে, যেটা একটা অ্যালার্মিং বিষয় বলে আমার মনে হয়। অ্যাট দ্য সেম টাইম যখনই কোনো নতুন টেকনোলজি আসে তখন অনেক জিনিসপত্র অপরচুনিটিস ওপেন হয়, যেগুলোর সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও হচ্ছে, অনেক কিছু ওপেন হচ্ছে। আমাদের দায়িত্ব এখন পসিবলি এটা বোঝার চেষ্টা করা যে কী কী জিনিসপত্র ওপেন হচ্ছে এবং যেসব জিনিসপত্র ওপেন হচ্ছে সেই সব জিনিসপত্রের মধ্যে কী কী শিখে আমরা নিজেদের কাজকর্মগুলো ওখানে এস্টাবলিশ করতে পারি। সো কন্টেন্টকে যদি আমরা একটা মার্কেটিং টুল হিসেবে দেখি, যেটা উইচ কন্টেন্ট ইজ, কন্টেন্ট জিনিসটা তো একটা মার্কেটিং টুলই। একজন ক্লায়েন্ট তিনি মার্কেটিং করছেন হয় অ্যাওয়ারনেসের জন্য অথবা ডিরেক্ট সেলসের জন্য। যদি অ্যাওয়ারনেসের জন্য সে করে থাকে তার উদ্দেশ্য হলো ইভেনচুয়ালি যে সেল পাওয়া। সো এন্ড গোল সবসময় হয় সেল বেশি পাবো কীভাবে, লিড বেশি পাবো কীভাবে, রেভিনিউ কীভাবে জেনারেট করব। তার যদি রেভিনিউ জেনারেট করতে হিউম্যান দিয়ে বানানো কন্টেন্ট ভার্সেস এআই দিয়ে বানানো কন্টেন্টের মধ্যে কোনো ডিফারেন্স সে লক্ষ্য না করে, সেই ক্ষেত্রে তার জন্য এআইয়ে সুইচ করাটা বেশি লজিক্যাল। কারণ হিউম্যানের থেকে এআই দিয়ে বানানো সব কিছুই ফাস্টার, কুইকার, কম এক্সপেন্সিভ জেনারেলি। আমার ধারণা কিছুদিনের মধ্যে সেই জায়গায় আসবে যেখানে বেশিরভাগ ক্লায়েন্ট হয়তো প্রেফার করবে এআই দিয়ে বানানো জিনিসপত্র এবং মানুষ দিয়ে বানানো জিনিসপত্র না। এবং এবারের ক্রিসমাসের বড় বড় অ্যাডগুলার অনেকগুলাই এআই দিয়ে হয়েছে। কোকাকোলা টাইপ ব্র্যান্ড 100% এআই দিয়ে অ্যাড বানিয়েছে। দিন শেষে কনভিনিয়েন্সের দিকেই মানুষ যাবে যদি তার রেভিনিউতে ইম্প্যাক্ট না হয়। সবাইকেই অলমোস্ট সেম কথা বলি, সেটা হলো ফার্স্টে আমাদের সবার চেষ্টা করা উচিত এআই জেনারেলিস্ট হওয়া। এআই জেনারেলিস্ট হওয়া বলতে আমি মেইনলি বোঝাই প্রত্যেকটা এআই টুল কীভাবে কাজ করে সেইটা ফার্স্টে বোঝা। আমার যখন কোডিংয়ের হেল্প দরকার হয় তখন কি আমি কোডেক্সে যাব, নাকি তখন আমি ক্লডে যাব, নাকি তখন আমি চ্যাট জিপিটিতে থাকবো, ভার্সেস আমার যদি ডিটেইল একটা লেখালেখি টাইপ কোনো কাজ লাগে তখন কি আমি ক্লডে যাব, নাকি তখন আমি জেমিনাইয়ে যাব। সো কোন জায়গায় আমি যাব, তাকে আমি কি ধরনের প্রম্পট দিব, ইনস্ট্রাকশন দিব, এবং তারপরে আমি কি ধরনের আউটপুট পাবো, এই পুরো ব্যাপারটা। আবার ধরুন আমি যদি ভিডিও জেনারেট করতে চাই তখন তো আমি চ্যাট জিপিটিতে হয়তো থাকবো না, যদিও চ্যাট জিপিটি কিন্তু ভিডিও বানায়। চ্যাট জিপিটির সোরা নামে একটা মডেল আছে যেটা দিয়ে ভিডিও বানায়, কিন্তু আমি যখন ভিডিও বানাবো আমি হয়তো প্রেফার করবো 1.2.2, এখন লেটেস্ট মডেল, বাট চেঞ্জ হয়ে যাবে হয়তো। বা আমি হয়তো যদি আমি এআই রেপ্লিকা বানাই তখন আমি হয়তো হেইজেন টাইপ কিছু প্রেফার। সো অনেক এআই এর অপশনস আছে। একজন স্টুডেন্টের বা যিনি মাত্র শুরু করছেন তার ফার্স্ট কাজ হলো অ্যাওয়্যার হয় এবং প্রত্যেকটা টুল এক্সপিরিয়েন্স করা। এগুলো যদি সে ঠিকমতো করতে পারে তখন তাকে আমি বলবো যে সে একজন এআই জেনারেলিস্ট হতে পারছে এখন। এরপরে স্টেপ হলো রিয়েল লাইফের কোনো একটা স্কিলকে সে কীভাবে এআই দিয়ে পুরোপুরি করতে পারে অথবা এআই দিয়ে ওই রিয়েল লাইফের স্কিলটাকে এনহ্যান্স করতে পারে। অনেক ধরনের উদাহরণ হতে পারে। আমি যদি একটা সহজ উদাহরণ দিই, ধরুন এখন সে এআই জেনারেলিস্ট হয়ে গিয়েছে। সো সে এখন জানে যে তার সামনে যদি একটা টাস্ক আসে তাহলে কোন এআই টুল কিভাবে ব্যবহার করে ওই টাস্কটার সমাধান করা যায়। এখন তার চিন্তা করতে হবে কী ধরনের টাস্ক সে তার সামনে আনবে। এখন টাস্ক তো বিভিন্ন ধরনের হয় এবং দুনিয়ার প্রবলেমগুলো একই রকম রয়ে গিয়েছে। সো ধরেন টাস্ক যদি আমি বলি একটা ভিডিও এডিটিং, এখন যেহেতু সে এআই জেনারেলিস্ট, সে এখন বুঝবে যে হ্যাঁ, এখন আমি যদি প্রিমিয়ার প্রোতে এই এআইটা ব্যবহার করি অথবা আমি যদি এখন ক্যাপকাটের ভিতরে ওই এআইটা ব্যবহার করি তাহলে এই জিনিস এইভাবে অ্যাকমপ্লিশ হবে, যেটা আগে হইতো না। অথবা তার হয়তো মনে হবে যে হ্যাঁ, এখন একটা বড় ভিডিও আছে, এই বড় ভিডিওটাকে কেটে আমার 30টা ছোট ভিডিও বানাতে হবে। আগে আমি প্রিমিয়ার প্রোতে বসে বসে কাটতাম, এখন আমি জানি যে ওপাস ক্লিপে গিয়ে লিঙ্কটা দিলে একবারে। সো এই ধরনের জিনিসপত্রগুলো, অপরচুনিটিগুলো তার খুঁজে বের করতে হবে। বাট ফার্স্ট এআই জেনারেলিস্ট হতে হবে, নাহলে সে বুঝবে না যে কী ধরনের সলিউশন সে দিতে পারে। তো আমরা বাংলাদেশের ক্লায়েন্টদের সাথে কাজ করি না। আমাদের এজেন্সির ক্লায়েন্ট সব অলমোস্ট ইউরোপিয়ান অথবা ব্রিটিশ অথবা কিছু কিছু নর্থ আমেরিকান। বাংলাদেশের মার্কেটে যেহেতু আমার কাজ করা হয় না, এই কারণে বাংলাদেশ থেকে আমরা রিসোর্স পুল কম করি। বাট বাংলাদেশে এজেন্সির কোনো অভাব নাই এবং সবাই ট্যালেন্টেড মানুষজন খুঁজছে। আপনি যদি দুইটা জিনিস, আপনি কাজ পারেন এবং আপনি যে কাজ পারেন এটা আপনি বোঝাইতে পারেন, এই দুইটা জিনিস যদি কেউ করতে পারে তাহলে তার জন্য বাংলাদেশের মার্কেটে বা এনি মার্কেটে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অপরচুনিটিস খুঁজে বের করা কষ্টকর না।
যদি সে নতুন হয় এবং সেভাবে মাত্র ঢোকার চেষ্টা করছে সে ডিজিটাল মার্কেটিংয়ে, তখন তার উচিত এমন স্কিল প্রেফার করা বা পিক করা যেগুলা এমার্জিং এখন শুরু হচ্ছে। যেমন বাংলাদেশে টিকটক অ্যাড এখনও জনপ্রিয় হয় নাই, আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। গত 2 বছরে কোভিড পরবর্তী সময় আমরা দেখেছি বাংলাদেশে ইউটিউব অ্যাড জনপ্রিয় হওয়া শুরু করছে, তার আগে কখনোই অত জনপ্রিয় ছিল না। ইউটিউবে কোভিডের পূর্ববর্তী সময়ে মানুষ ভিডিও দেখার সময় অ্যাড আসতোই না বেশিরভাগ সময়। এখন এরকম খুব কমই হয় যে আপনি একটা ভিডিও দেখছেন ইউটিউবে, মাঝখানে অ্যাড আসলো না। সো এই ধরনের এমার্জিং জিনিসপত্রগুলার কোনো একটা পিক করতে পারলে রাইডটা, এই যে ঢেউটা ফলো করাটা তার জন্য একটু ইজি হয়, কষ্ট কম হয় তার জন্য। বাট তার মানে এই না যে ফেসবুক অ্যাড টাইপ জিনিসপত্র কাজ করে না, ডিজিটাল অ্যাজ আ হোল বড় হচ্ছে, সো অলমোস্ট সব কিছুতে অপরচুনিটি আছে। গুগল বা এসইও স্পেসিফিক বা গুগল অ্যাড স্পেসিফিক কথা বললে আসলে খুব বেশি ডিটেইলে বললে অনেক কিছুই বলতে হয়। এটার একটা পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে। নেগেটিভ সাইডটা হলো মানুষের গুগলের ব্যবহার কমছে। যতই সময় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ তার ডিফল্ট অ্যান্সার সার্চের মেকানিজম হিসেবে গুগলকে অত ইউজ করতেছে না। সে হয়তো ডিরেক্ট চ্যাটজিপিটির কাছে যাচ্ছে, অথবা সে ডিরেক্ট সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে, এবং তার হয়তো একটা রেস্টুরেন্ট খুঁজতে হবে, আগে সে গুগলে যে সার্চ দিত, এখন সে টিকটকে যে সার্চ দিচ্ছে রেস্টুরেন্ট খোঁজার জন্য। সো এই ধরনের কাজকর্মগুলো আমরা একদিক থেকে হতে দেখছি, গুগলের ব্যবহার কমছে। গুগল যখন ব্যবহার হচ্ছে তখন গুগলের আগের আমাদের যে সিস্টেমটা ছিল যে গুগলে আমি কিছু একটা সার্চ দিব, এরপরে 10টা রেজাল্ট আসবে, এরপর আমি ওই 10টা রেজাল্ট একটা ক্লিক করব। এখন আর ওই ব্যাপারটা নাই। এখন গুগলে কিছু সার্চ দিলে গুগলের এআই আমাদেরকে একটা ফিচার স্নিপেট টাইপ জিনিস উপরে এআই উত্তরটা দিয়ে দেয়, তারপর এক্সপ্যান্ড করতে বলে এআই আরও এক্সপ্যান্ড করে। সো অনেক স্কিল অ্যাকচুয়ালি আস্তে আস্তে অবসোলিট হয়ে যাচ্ছে, যার মধ্যে একটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আগে একটা ওয়েবসাইটের জন্য এসইও করে গুগলের প্রথম পেজে আসা যতটুকু গুরুত্বপূর্ণ ছিল, এখন অ্যাকচুয়ালি তার থেকে অনেক কম গুরুত্বপূর্ণ, কারণ প্রথম পেজে আসলে এখন কেউ আর তাকে দেখে না। আপনার এআই আসার পরে যে 2টা ব্যাপার হয়েছে বলে আমার মনে হয়, 1 নাম্বার হলো আগে কেউ কোনো একটা কিছু চিন্তা করার পরে তার সেটা বানাতে অনেক কষ্ট হতো, কারণ 2টা কারণ। এক হলো কোনো কিছু বানাতে একটা টুল নলেজ লাগে যেটা তার থাকতো না, আর অন্য ব্যাপারটা হলো কোনো কিছু বানাতে অনেক সময় এবং অনেক টাকাও লাগে, যেটাও অনেক সময় তার থাকতো না। সো অনেক সময় হয়তো অনেক কিছু চিন্তা করছে যে আমি এটা করতে পারলে ভালো হতো, আমি ওটা বানাতে পারলে ভালো হতো, কিন্তু ধরেন কথার কথা আমি ভাবলাম যে আমি একটা পোস্ট ডিজাইন, একটা ইমেজ বানাবো, আমি একটা লোগো বানাবো, কথার কথা। আগে দেখা যেত আমি লোগোটা বানাতে পারছি, কাগজের ভিতরে আঁকতে পারছি বা মনে মনে চিন্তা করতে পারছি আমার লোগোটা এমন হবে, কিন্তু আমি ফটোশপ পারি না, সো আমি টুল পারি না। অথবা এমন কাউকে যদি আমার হায়ার করতে হয় যে ফটোশপ পারে, আমার ওই টাকা নাই। সো আইডিয়াটা তার ছিল কিন্তু তার রিসোর্সেস ছিল না, এই কারণে সে আইডিয়ার বাস্তবায়ন করতে পারতো না। এ আসার পর সবচেয়ে বড় সুবিধাটা যে হয়েছে, এখন যদি আমি কাগজে ওই লোগোটা আঁকি, তারপর যদি আমি একটা ছবি তুলি ওই লোগোটার, তারপর যদি আমি জেমিনাইয়ে যাই, যে ওই ছবিটা অ্যাটাচমেন্টে দিয়ে বলি যে এইটা হলো আমি কাগজে আঁকছি, এখন এটাকে একটা লোগো বানায় দেন আমাকে, আমি কিন্তু 1 সেকেন্ডের মধ্যে পুরো জিনিসটা পেয়ে যাচ্ছি। সো আইডিয়া এবং ক্রিয়েটিভিটি যাদের বেশি, তাদের জন্য অ্যাকচুয়ালি অপরচুনিটি সাইজ অনেক বড় হয়েছে, বিকজ তারা এখন আর কোনো টুল না জানার কারণে বা রাইট রিসোর্সেস না থাকার কারণে পিছায় থাকতেছে না, যেটা একটা বড় আনলক। এআই এর যতগুলো নেগেটিভ মতামত আছে এআই বিষয়ক, তার মধ্যে এটা একটা বড় কনসার্ন যে এআই আসার পরে মানুষের ইনফরমেশন খোঁজার ক্ষেত্রে লেজিনেস আরও অনেক বাড়ছে আগের থেকে। আগে যখন সে গুগলে যে কিছু খুঁজতো বা সে ভিডিও দেখে কিছু খুঁজতো, তার অনেক কিছু এক্সট্রা জানা হতো। সে যে ইনফরমেশনটা জানতে চাচ্ছে তা তো তার জানা হইতোই, এবং একই সাথে তার অনেক কিছু এক্সট্রা জানা হতো। তার 5টা লিঙ্কে ক্লিক করে তারপর একটা ইনফরমেশন পেতে হইতো, বা তার একটা পুরো ভিডিও দেখে তারপরে ওই 1 মিনিটের এখন এআই আসার পরে সে এক্স্যাক্ট অ্যান্সার পায়, এবং সে অনেক লেজি হয়ে যাচ্ছে, প্লাস তার এক্সট্রা জিনিসপত্র জানার সুযোগও কমছে। এবং আমরা ইউনিভার্সিটিতেও এটা দেখতেছি যে টিচার অ্যাসাইনমেন্ট বানাচ্ছে চ্যাটজিপিটি দিয়ে, স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট লিখতেছে চ্যাটজিপিটি দিয়ে, ওই অ্যাসাইনমেন্টটা যেটা টিচার বানালো, তারপর ওই অ্যাসাইনমেন্টটা লেখার পরে টিচার আবার ওই অ্যাসাইনমেন্টটা যে লিখলো স্টুডেন্ট, ওটা আবার অ্যানালাইজও করতেছে চ্যাটজিপিটি দিয়ে। সো দেখা যাচ্ছে যে এই পুরো প্রসেসের ভিতরে কারোরই তেমন কিছু শেখা হচ্ছে না, এবং এই জিনিস যতই দিন যাচ্ছে ততই বাড়তেছে, এবং সম্ভবত এই জিনিস বাড়তেই থাকবে। যদি মার্কেটিংয়ের অ্যাঙ্গেলে চিন্তা করি, কিছু জিনিস আছে সেফ, কিছু জিনিস আছে একটু রিস্কি। আমি যদি নতুন হতাম এবং আমি যদি মাত্র শুরু করতাম, তাহলে আমি একই সাথে অ্যাকচুয়ালি 2 ধরনের জিনিসই শুরু করতাম, কারণ যা রিস্কি তাও অ্যাকচুয়ালি অত এক্সপেন্সিভ না। সো আমি ফার্স্টেই যে জিনিস এক্সপ্লোর করার চেষ্টা করতাম সেটা হলো আমি কিছু এই মুহূর্তে বিজনেসরা কি জন্য টাকা খরচ করে। একটা বিজনেস সবসময় 2টা জিনিস চায়, সময় বাঁচাতে এবং টাকা বাঁচাতে। বা আমরা যদি এটার উল্টা পাশটা চিন্তা করি, সে চায় টাকা বাঁচাতে মানে প্রফিট বাড়াতে। তো হয় তাকে আমার হেল্প করতে হবে
টাকা সেভ করায় অথবা তাকে আমার হেল্প করতে হবে তার রেভিনিউ বাড়ায়, দুই ক্ষেত্রেই তার প্রফিট বাড়বে। সো এক্সপেন্স কমলেও প্রফিট বাড়বে, আবার রেভিনিউ বাড়লেও প্রফিট বাড়বে। সো আমার কাজ হতো মার্কেটার হিসেবে চিন্তা করা যে এই যে আমি 50টা বিজনেসের একটা লিস্ট করতাম, দরকার হয় আমি আমার বাসার গলিতে হাঁটতাম বা এলাকায় হাঁটতাম, 50টা বিজনেস, নট একদম ছোট বিজনেস না, যারা বুঝবেই না আমি কি তাদেরকে বেচতে চাচ্ছি ওরকম না, হয়তো আমি 20টা রেস্টুরেন্ট রাখতাম, 30টা অমুক কোম্পানি ফেসবুক পেজ, শাড়ি বেচে ইত্যাদি, অত বড় কারো কাছেও যেতাম না। তারপরে আমি বোঝার চেষ্টা করতাম, কখনো কখনো আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম, যদি আমি কোনো একটা, আমি কাউকে চিনি সে আরেকজনকে চিনি, এভাবে যদি আমি মালিকের সাথে যোগাযোগের ব্যবস্থা করতে পারি যে কিসে কিসে আপনার খরচ হয় আমাকে একটু দেখান, এবং তারপরে আমি তারা যদি আমাকে তাদের পিএনএল নাও দেয়, আমি তাদের সাথে ইন্টারভিউ টাইপ বা কথাবার্তা বলে বোঝার চেষ্টা করতাম যে কী কী জায়গায় তারা এখন অনেক খরচ করে। কিছু কমন জায়গা আছে যেসব জায়গায় বাংলাদেশে প্রত্যেকটা বিজনেস খরচ করে মার্কেটিংয়ের অ্যাঙ্গেলে যদি আমি চিন্তা করি। একটা হলো প্রত্যেকটা বিজনেসই অলমোস্ট সোশ্যাল মিডিয়ায় অ্যাড চালায়, প্রত্যেকটা বিজনেসই অলমোস্ট সোশ্যাল মিডিয়ায় ইমেজেস এবং ভিডিওস পাবলিশ করে, প্রত্যেকটা বিজনেসের সোশ্যাল মিডিয়ায় কাস্টমার সাপোর্টের মানুষ লাগে, প্রত্যেকটা বিজনেস গুগলে অ্যাড, প্রত্যেকটা বিজনেস, অনেক বিজনেস গুগলেও অ্যাড চালায়। সো এরকম আমি লিস্ট করতাম যে এই 30টা জিনিস প্রত্যেকটা বিজনেসই অলমোস্ট দেখা যাচ্ছে করতেছে। এরপরে আমি ভাবতাম যে এআই দিয়ে আমি অ্যাকচুয়ালি এই 30টা জিনিসের মধ্যে কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট আনতে পারি। যেমন ধরেন আমি এখন জানি যে, যেহেতু আমি এআই জেনারেলিস্ট হইছি হয়তো আগে, আমি জানি যে আমি যদি একটা ক্লায়েন্টের ফেসবুক অ্যাড ড্যাশবোর্ডের অ্যাক্সেস পাই, আমি ওই ড্যাশবোর্ডের পুরা 30 দিনের রেকর্ড এক্সপোর্ট করতে পারি, এবং তারপরে আমি ওই এক্সপোর্টটা ক্লডে বা জেমিনাইয়ে অ্যাটাচ করতে পারি কোনো একটা এআইয়ে, এবং তারপরে একটা রিপোর্ট বের করতে পারি যে গত 30 দিনে যে অ্যাড চলছে তার মধ্যে কী ঠিক চলছে, কী ভুল চলছে, কী করলে আরও ভালো হবে, কী করলে আরও খারাপ হবে, পুরো রেকর্ডটা আমি এআই দিয়ে বের করতে পারি, আমার করতে হবে না। এবং এআই আমাকে সাজেশনে দিবে যে আগামী 30 দিনের জন্য কী করলে ভালো হয়, ওই সাজেশন আমি এবার এআইয়ের কাছ থেকে নিয়ে ওই বিজনেসে ইমপ্লিমেন্ট করতে পারি। যদি ভালো হয় তা আমি বলতে পারি যে প্রথম মাসে আপনার কিছু করতে হবে না, আমি দেখতেছি এই সাজেশনগুলো কাজ করে নাকি, যদি কাজ করে তাহলে সেকেন্ড মাসে আমাকে টাকা দিন। সো এটা একটা সহজ এক্সাম্পল যে কীভাবে আমি এআই দিয়ে তার বিজনেসে, দিন শেষে আপনি যদি কোনো বিজনেসকে বেশি রেভিনিউ এনে দিতে পারেন অথবা টাকা সেভ করায় দিতে পারেন, আপনাকে টাকা দেওয়া সহ তার যদি লাভ হয়, তাহলে এরকম কোনো বিজনেস আমার মনে হয় নাই যে বলবে যে না আমি বেশি টাকা চাই না বা আমি টাকা বাঁচাইতে চাই না। ফ্রিল্যান্সিংও চাকরি, কিন্তু নর্মাল চাকরির থেকে ফ্রিল্যান্সিং একটু বাজে ধরনের চাকরি, কারণ অনেক কারণ আছে। 1 নম্বর কারণ হলো চাকরির একটা প্রেডিক্টেবিলিটি থাকে যে 30 তারিখ বা প্রথম সপ্তাহে যেদিন বেতন দেয় সেদিন আমি 30,000 টাকা বেতন পাবো। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে থাকে না, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে সাধারণত প্রজেক্ট বেসিসে কাজ হয়। সো এই প্রজেক্ট করলাম এত টাকা পেলাম, ওই প্রজেক্ট পেলাম এত টাকা পেলাম, প্রজেক্ট নাই টাকা নেই, সো প্রেডিক্টেবিলিটি থাকে না। সেকেন্ড প্রবলেম যেটা হয় সেটা হলো, এই প্রবলেমটা দুই সাইড থেকে চিন্তা করা যায়। ফ্রিল্যান্সারকে অলওয়েজ সেল করতে হয়। আপনি যখন চাকরি পাইছেন, আপনি ইন্টারভিউ দিয়েছেন একবার, এবং তারপরে আপনি এখন আপনার জব ডেসক্রিপশন অনুযায়ী কাজকর্ম করতেছেন, বেতন পাচ্ছেন, শেষ। একজন ফ্রিল্যান্সার অলমোস্ট অলওয়েজ ইন দ্য হান্ট ফর নিউ ক্লায়েন্টস, তার অলওয়েজ নতুন নতুন ক্লায়েন্ট লাগে, কারণ তার পুরানো ক্লায়েন্ট চলে যায়, এরকম অনেক সমস্যা থাকে। সো একজন ফ্রিল্যান্সার অলমোস্ট অলওয়েজ সেলসম্যান হিসেবেও কাজ করতেছে। সো একটা এডিশনাল কাজ আপনার কাজের বাইরে, সো ধরেন আপনি ফটোগ্রাফার, ফ্রিল্যান্সার আপনি ফটোগ্রাফার, কিন্তু একই সাথে আপনার আবার সেলসেও ভালো হইতে হয় যদি আপনি ফ্রিল্যান্সিং করে ভালো করেন। আমরা অলওয়েজ নতুন নতুন ক্লায়েন্ট খুঁজে বের করার চেষ্টা করতে হবে যার ফটোগ্রাফার লাগবে। সো এবং এটা যদি আপনি উল্টা দিক থেকে চিন্তা করেন, ক্লায়েন্টও অলমোস্ট অলওয়েজ দেখতেছে যে হ্যাঁ আমি ওর কাছ থেকে নেই, কিন্তু আরও এই 500 জন আছে যাদের কাছ থেকে আমি নিতে পারি। সো ক্লায়েন্টের ক্ষেত্রে অপশনটা অনেক বেশি, যেটা আপনাকে চাকরিতে নিয়ে ফেলার পরে আরেকজন ইমিডিয়েটলি ভাবতেছে না যে আমি আরেকটা ফটোগ্রাফার নেই, বা সে অলওয়েজ ওই চিন্তার মধ্যে নাই। কিন্তু যখন একটা রিমোট ক্লায়েন্ট আপনার সাথে কাজ করতেছে, অলমোস্ট অলওয়েজ এটাই ভাবতেছে যে আরও কীভাবে আমি খরচ বাঁচাতে পারি, কারণ সে ওই এনভায়রনমেন্টের মধ্যেই আছে, সে বারবার ওই মার্কেট প্লেসের ভিতরেই আসতেছে আপনাকে হায়ার করতে। থার্ড আরেকটা নেগেটিভ যেটা বাংলাদেশের জন্য, সেটা হলো এই ফ্রিল্যান্স ইকোনমির মডেলটা, যেটা যে নর্থ আমেরিকান কাজকর্ম হয় আমাদের সাথে 12 ঘন্টার ডিফারেন্স, ইউরোপের কাজকর্ম হয় আমাদের সাথে 6 ঘন্টার ডিফারেন্স। ওই মডেলটা যদি আপনি চিন্তা করেন, বেশিরভাগ ফ্রিল্যান্সার দেখবেন আপনাকে বলবে আমি রাত 4টা পর্যন্ত জাগি, আমি 5টা পর্যন্ত জাগি, আমি ঈদের সময় ছুটি পাই না কারণ আমার ক্লায়েন্ট তো নর্থ আমেরিকান, আমি এরকম আর কি অনেক অনেক সমস্যার কথা আপনাকে বলবে। সো সব কিছু যদি আপনি মিলান, একমাত্র বেনিফিট হলো গিয়ে টাকা বেশি ফ্রিল্যান্সিং করলে, তার কারণ হলো গিয়ে কারেন্সি ট্রেডিংয়ের বেনিফিটটা পাওয়া যায়। সো সে ডলারে দেয়, আমরা টাকায় কনভার্ট করি, সো ওই লাভটা আর কি হয়। এছাড়া বাকি সব কিছু চিন্তা করলে ফ্রিল্যান্সিং জিনিসটা তো চাকরির থেকে আসলে খারাপ, কারণ যেগুলো আমি বললাম এই অল অফ দ্য অ্যাবভ। সো এআই জিনিসটা নতুন, সো আমাদের এখনও একটু বেনিফিট অফ ডাউট দেওয়া উচিত।
যে নতুন জিনিসের অ্যাডাপ্টেশনে সময় লাগে, আস্তে আস্তে হয়তো অ্যাডাপশন আসবে। বাট আমাদের সেরকম জায়গা আছে এখন পর্যন্ত এরকম তো মনে হচ্ছে না। বাট তার মানে এই না যে হয়তো হবে আমাদের, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত বলার মতো কোনো জায়গা আমাদের আছে তা না। ইভেন আমরা তো বাদ, ইভেন আমাদের আশপাশের যেসব দেশ আছে সেসব দেশও এআই নিয়ে খুব বড় কাজ হয়েছে এরকম এখনো বলা যাবে না। মোস্টলি আমরা দেখছি নর্থ আমেরিকান মার্কেটে এআই নিয়ে কাজকর্ম ক্রিয়েশন ওখানে হচ্ছে, আমরা হয়তো আস্তে আস্তে ইউজ করা শুরু করতেছি। আমার জানা মতে বাংলাদেশে এআই নিয়ে বলার মতো বড় কাজ এখনো হয়নি। এখানে একটা বড় সমস্যা আছে। সমস্যাটা হলো সব আমরা ট্র্যাডিশনালি যেসব জিনিসপত্র জানছি তার অনেক কিছুই আসলে এখন সত্য না। যেমন ধরেন আমরা সবসময় জানছি যে বই পড়া ভালো, এখন বই পড়া আসলেও ভালো, কিন্তু এখন যদি আমি কাউকে বলি যে তুমি ChatGPT কি বুঝো না, তুমি 5টা বই পড়ো ChatGPT কি এটা বোঝার জন্য, বইয়ের একটা ল্যাগ থাকে। সো একজন ফার্স্টে শিখছে, এরপরে সে বই লিখছে, এরপর সেই বই পাবলিশ হয়েছে, বাই দ্য টাইম ওই ইনফরমেশন বাজারে অ্যাভেলেবল, ওই বইটা অ্যাভেলেবল কিনা আমি শেখা শুরু করব, টেকনোলজি এত দ্রুত চেঞ্জ হচ্ছে যে আমি যতদিন শিখবো ততদিনে ওই জিনিসটা রেলেভেন্ট। সো অনেক ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে বই পড়াটা অ্যাকচুয়ালি খারাপ। আমি যদি তারা বলি বই পড়ে শিখেন ChatGPT কীভাবে ইউজ করে বা এআই কীভাবে ইউজ করে, তো এক্ষেত্রে বই পড়া খারাপ। অথবা আমি যদি কাউকে বলি যে হ্যাঁ আপনি একটা SaaS প্রোডাক্ট, সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস প্রোডাক্ট বানাচ্ছেন, আপনি যে জনপ্রিয় সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস কোম্পানি যেগুলো আছে তাদের ফাউন্ডারদের বই পড়েন, দেখেন তারা কীভাবে বানাইছে। এরা তো এরা কেউ বই লেখেই নেই। তো এদের কাছ থেকে ইনফরমেশন পাওয়ার একমাত্র উপায় হলো তাদের ইউটিউবে ইন্টারভিউ, তাদের পডকাস্ট ইত্যাদি ইত্যাদি। সো এই ক্ষেত্রে আমি যদি তাকে বলি যে না বই পড়ে বের করতে হবে বা রিসার্চ পেপার, সেই ক্ষেত্রে খারাপ। সো এডুকেশনের ক্ষেত্রে প্রবলেমটা যেটা হয়েছে, সবসময়ই আমাদের এই প্রবলেমটা ছিল, আমরা বলতাম যে একাডেমিক্সে যা পড়ায় এবং ইন্ডাস্ট্রিতে যা ইউজ হয় এটার ডিফারেন্স অনেক বেশি। যখনই কেউ কোনো কিছু পড়ে আসে তারপর তার আবার সব কিছু নতুন করে শিখতেই হয়, কারণ সে যা পড়ে আসছে তা দিয়ে তো আমার কোম্পানিতে কোনো কাজ হইতেছে না। কিন্তু এই ডিফারেন্সটা আরও অনেক বাড়ছে, কারণ আগেও এই সমস্যা ছিল, বাট এখন এত কিছু হচ্ছে, কিন্তু আমি পড়াচ্ছি মোটামুটি আগে যা পড়াতাম তাই, রেলেভেন্স একদম কমে যাচ্ছে। যেই কারণে হয়তো অনেকে বলতেছে যে বেশিরভাগ ইউনিভার্সিটি হয়তো সার্ভাইভ করবে না আগামী 10-15-20 বছরের মধ্যে। একটা কোম্পানি আছে মানি ট্রান্সফারের, পেপ্যাল, আপনারা সবাই চিনেন। ওটাকে আনার জন্য অনেক দিন ধরে সরকারও হয়তো চেষ্টা করতেছে, ফ্রিল্যান্সাররাও অনেক চাচ্ছে, এই আউটসোর্স ইকোনমির ভিতরে যারা আছে তারা সবাই চাচ্ছে। এটা আসলে আমার মনে হয় না কোনো সরকারের দোষ, ওই কোম্পানিটি আসতে চায় না, আসলে তাদের জন্য অত বড় মার্কেট মনে হয় না এটা, এবং হয়তো রেগুলেটরি কোনো ঝামেলা আছে। বাট আমার মনে হয় না কোনো গভর্নমেন্টের কোনো সময় কোনো দোষ ছিল যে কারণে আসতে পারে নাই। এমনিতে টাকা আনা অনেক সহজ হয়ে গিয়েছে। আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করছি 2011 সালে, তখন বিদেশ থেকে টাকা আনলে অনেক কিছু বলতে হতো, অনেক কিছু দেখাতে হতো। আমার মনে আছে তখন স্কাইপ অনেক পপুলার ছিল। আমার স্কাইপের কনভারসেশন ক্লায়েন্টের সাথে ওইটারও প্রিন্ট জমা দিতে হয়েছিল একবার ব্যাংকে। চ্যাট করছি, ওই চ্যাটের স্ক্রিনশট নিয়ে প্রিন্ট দিয়ে কালারে ওটা জমা দিতে হয়েছিল। এখন অনেক সহজ হয়ে গেছে। এখন আপনি মোটামুটি যত জনপ্রিয় মার্কেট প্লেস আছে, আপওয়ার্ক, ফাইবার ইত্যাদি ইত্যাদি, সব কিছুর থেকে আপনি সরাসরি বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারেন, কোনো সমস্যাই হয় না। এবং বাংলাদেশের সব ব্যাংকও মোটামুটি বুঝে গেছে যে যত তাদের কাছে ডলার আসে তত আসলে ভালো। সো সবাই মোটামুটি ওয়েলকামই করে যদি আপনি সব জায়গায় যান। আমার মনে হয় আমি যদি হতাম, আমি হয়তো মিড লেভেল, সো মাধ্যমিকে আমাদের যে 4, 5, 6 এরকম সময়ে, ক্লাস 4, 5, 6 এরকম সময় হয়তো আমি ইন্ট্রোডাকশন টু এআই টাইপ কোনো একটা কোর্স বা কোনো একটা, আমার মনে হয় তারপরেও অত হয়তো কাজ হবে না, কারণ সে যা শিখবে ওই বোর্ডের বই হয়ে বের হয়ে সে যা শিখবে ততদিনে তার অত রেলেভেন্স থাকবে না, অ্যাটলিস্ট তার পরিচয় হবে হয়তো। যেরকম এরকম কেউ নেই যিনি আইসিটি পড়ার কারণে কম্পিউটার শিখছেন, এরকম নাই কেউ বাংলাদেশে। একই রকমভাবে এআই একাডেমিক্যালি পড়ায় একটা এআই বিষয়ক বোর্ডের বই বানিয়ে কাউকে এআই শেখানো যাবে এরকম মনে হয় না আমার সম্ভব। এটা আসলে একটা ব্রড সমস্যা আমাদের এবং অনেকাংশে। ইভেন আমি ইউনিভার্সিটি অফ ডাবলিনের ট্রিনিটি কলেজ থেকে মাস্টার্স করছি, যেটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিংয়ে দুনিয়ার 1 নম্বর মাস্টার্স, এবং ইউনিভার্সিটিও বেশ জনপ্রিয় এবং ভালো র্যাঙ্কিংয়ে। ওই ইউনিভার্সিটি তো আমি যা শিখছি, আমি ধরেন তার 1 বছরের মধ্যে এত চেঞ্জ হয়েছে ইন্ডাস্ট্রি, পুরা ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি, যে ওই পড়াশোনারও হাফ রেলেভেন্স চলে গিয়েছে। কারণ ধরেন আমি এক্সাম্পল দিই, আমি 2017-তে মাস্টার্স করছি, তখন টিকটক কেউ চালাইতো না, ছিলই না কোম্পানি, সম্ভবত চায়না স্পেসিফিক ছিল। তারপরে কোভিডের পরবর্তী সময় দেখা গেল দুনিয়ার 1 নম্বর অ্যাপ হয়ে গেল টিকটক। সবাই ভার্টিক্যাল ভিডিও
9x16 যে ভিডিও রিল, ওই সব কিছু কিন্তু আসছে 18, 19, 20, তার আগে অত ভিডিও জন্ম। সো আমার ওই পড়াশোনার তেমন কোনো রেলেভেন্সি আর থাকে নাই। বেশিরভাগ ওইসব জিনিসপত্র আমরা কখনো জানতামই না আছে দুনিয়ায়। সো এমন না যে বাংলাদেশের সমস্যা বিদেশে নাই, বাট বাংলাদেশের সমস্যা বেশি, বিদেশে একটু কম। সবসময় যদি আপনি সব ডিসিশনের জন্য একটা স্মার্ট বন্ধুর সহায়তা নেন, এক সময় ওই স্মার্ট বন্ধুর সহায়তা ছাড়া তো আপনার ডিসিশন নিতে কষ্ট হবেই। সো এরকম যদি হয় যে আজকে আমি একটা ক্যারিয়ার নিয়ে ডিসিশন নিব, বা একটা ভিডিওর স্ক্রিপ্ট বানাবো, বা একটা রিপোর্ট লিখবো, তার জন্য আমি আমার স্মার্ট বন্ধুর সহায়তা নিচ্ছি। এই জিনিস যদি আমি 5 বছর করি, তারপর তো একটা সময় আসা উচিত যে সময় ওই স্মার্ট বন্ধুর সহায়তা ছাড়া আমি লিখতে পারবো না, ক্যারিয়ার অ্যাডভাইস বুঝবো না, কিছু এরকম হওয়ার কথা। আমরা যে ধরনের কাজকর্ম করি, বেশিরভাগ মানুষ বাংলাদেশের ইয়ুথ বেসড কথাবার্তা, আমি আমার ইন্ডাস্ট্রির কথা বলছি, এর বেশিরভাগ কাজই আমার ধারণা থাকবে না, এবং যা থাকবে তা অন্যান্য মার্কেটে চলে যাবে, কারণ অন্যান্য মার্কেটে ট্যালেন্ট সাইজ বেশি, অথবা অন্যান্য মার্কেটে খরচ কম। আমি আপনাকে একটা উদাহরণ দিই। যেমন ধরেন, মনে করেন আমার ভিডিও এডিটিং লাগবে, আমি আমেরিকান, আমার ভিডিও এডিটিং লাগবে। আমি এতদিন ধরে যা হয়েছে, আমি বাংলাদেশ থেকে হায়ার করছি, ইন্ডিয়া থেকে হায়ার করছি, ফিলিপিন থেকে হায়ার করছি সস্তা দেখে, এবং কাজও ভালো, সেমন না যে শুধু সস্তা, কাজও ভালো। এখন এআই চলে আসছে, আগে আমার 5 জন লাগতো, এখন আমার লাগে 1 জন। ইন্ডিয়ায় জনসংখ্যা অনেক বেশি, 150 কোটি, বাংলাদেশে জনসংখ্যা 20 কোটি। বাই ভার্চু অফ দ্যাট ইন্ডিয়ায় ভালো ভিডিও এডিটর বেশি থাকবে লজিক্যালি, যেহেতু মানুষই বেশি। সো ওই ভালো ভিডিও এডিটরদের মধ্যে কম্পিটিশন হবে কে সবচেয়ে কম টাকায় দিতে পারে, কারণ ওদের সবার কাজ কমছে এআই আসার কারণে। আমার মার্কেটেও ভিডিও এডিটর আছে, বাট অত নাই ভালো, কারণ আমাদের জনসংখ্যা কম। আমার মার্কেটেও কম্পিটিশন হবে কে সবচেয়ে কমে দিতে পারে। এই 2 কম্পিটিশনের পরে, এবং ওই ক্লায়েন্টের নিজেই এআই দিয়ে করে ফেলার ওই মেন্টালিটি আসার পরে, আই থিঙ্ক ভালো হওয়ার থেকে খারাপ হওয়ার চান্স বেশি। এবং এটা সব স্কিল নেওয়া হবে, যত স্কিল নিয়ে ফ্রিল্যান্সিং হচ্ছে, যত স্কিল নিয়ে আউটসোর্সিং হচ্ছে, সব স্কিল এটা হবে। যেসব কোম্পানি suno.ai আরও কি যেসব কোম্পানি এসেছে, আমাদের বাংলাদেশের অনেক মিউজিশিয়ান এখন বলছেন যে তার আগে নয়েজ রিডাকশনের জন্য ওই জায়গায় যাইতে হতো, এখন আর যাইতে হয় না। তার আগে অমুক মিউজিশিয়ানকে হায়ার করে স্টুডিওতে নিয়ে আসতে হতো এই পার্টটুক বাজানোর জন্য, এখন আর লাগে না। সো অনেক ক্ষেত্রে এই মিড লেয়ারের অনেক এক্সপেন্স কমে যাচ্ছে, যার উল্টা সাইড হলো এই মিড লেয়ারে অনেক মানুষ ইনকাম করতো, তারা এখন আর করতেছে না। আমার ধারণা খুবই বাজে সময় হবে সামনে। আমার ধারণা আগামী 10-15 বছর পরে আমরা খুবই বাজে একটা সময় এক্সপিরিয়েন্স করবো, যেখানে বেশিরভাগ জিনিসপত্র এখন যা করতেছে মানুষ ওগুলো থাকবে না, ওগুলো কেনার মানুষ থাকবে না, আর যারা কিনবে তারা আমাদের কাছ থেকে কিনবে না। সো কি থাকবে আমি এখনো ঠিক শিওর না। এন্টারটেইনমেন্ট স্টাফ হয়তো থেকে যাবে। সো যারা টিভি নাটক, সিনেমা বানায়, ভিডিও বানায়, তাদের হয়তো কোনো সমস্যা হবে না। আমরা সব ক্ষেত্রেই, আপনি যদি গত 2 বছর একটা ওয়েবসাইট আছে layoffs.fyi, ওখানে যদি আপনি যান, অথবা আপনি যদি এমনি গত 2 বছরের নিউজ দেখেন, যত বড় কোম্পানি আছে দুনিয়ায়, সব বড় কোম্পানি হয় হায়ারিং ফ্রিজ করছে অথবা ফায়ার করছে, এবং বড় বড় ফায়ার, 5,000 ছাঁটাই, 10,000 ছাঁটাই, 20,000 ছাঁটাই এরকম। এবং এগুলো সব ধরেন তাদের রেভিনিউর কোনো অভাব নাই, অ্যাপল, অ্যামাজন, ফেসবুক ইত্যাদি ইত্যাদি, তারা পারতই তাদের দিয়ে আরও কিছুদিন চালাইতে, তাদের কোনো সমস্যা হইতো না। বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, অনেক কোম্পানি চলে গেছে, অনেক কোম্পানি, অনেক বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে ইন্টার্নশিপ ফ্রি জিনিস বা অনেক সস্তা জিনিস, সেগুলোও তারা হয়তো পাচ্ছে না এখন, বিকজ মানুষের বা কোম্পানির মানুষের প্রয়োজন কমে গেছে, অথবা কোম্পানি ভয় পাচ্ছে নতুন মানুষ নিতে, কারণ তার মনে হচ্ছে যে নতুন মানুষকে সে পারবে না চালাইতে। এবং এই জিনিস আরও বেশি হবে বলে আমার মনে হয়। এনিথিং যেটা প্রসেস ড্রিভেন, ওই জিনিস করা আমার কাছে রিস্কি মনে হয়। সো এরকম যদি হয় যে আমি একটা জিনিস করব যেখানে আমাকে একজন লিখে দিছে যে স্টেপ 1-এ এটা করবা, স্টেপ 2-তে এটা করবা, তারপর স্টেপ 3-তে এটা করবা, স্টেপ 3-তে এটা করার পরে যদি অ্যান্সার এ হয় তাহলে এটা করবা, যদি অ্যান্সার বি হয় তাহলে এটা করবা, এরকম যদি একদম স্ট্রাকচার্ড কোনো কাজ আসে আমার সামনে, ওটা না শেখাই বেটার, কারণ এই জিনিস এআই দিয়ে করে ফেলার চান্স অনেক বেশি। সো ধরেন আগে এক্সেল এক্সপার্টদের, এখনও অনেকাংশে এক্সেল এক্সপার্টদের কত দাম দেওয়া হতো, এখন দেখা যাচ্ছে যে একটা ইকুয়াল সাইন দিয়ে জেমিনাই লিখলে এআই পুরো এক্সেল অ্যানালাইজ করে। সো এরকম প্রসেস টাইপ জিনিসপত্র করা আমার কাছে রিস্ক। আমি হয়তো এমন কিছুর দিকে যেতাম যেখানে চিন্তা করার সুযোগ অনেক বেশি এবং ক্রিয়েটিভিটি দেখানোর চান্সেস অনেক বেশি।
একটু চিন্তা করতে হবে যে এই জিনিস কি হতো, আমি ঠিক শিওর না, বাট এরকম কোনো একটা দিকে হয়তো আমি যেতাম, অথবা আমি একদম হার্ডলাইন কোডিং টাইপ জিনিসপত্রের দিকে যেতাম, যেটা একদম শূন্য থেকে কোনো কিছু বানানো যায়। বাট ইন জেনারেল হয়তো ফ্রিল্যান্সিংয়ের দিকেই যাইতাম না, কারণ মনে হয় না আমার আগামী সময়ের জন্য ফ্রিল্যান্সিং খুব ভালো জিনিস হবে। ফ্রিল্যান্সিং অ্যাজ আ ইকোনমি, মানে অনেক মানুষ রিমোট ওয়ার্কার হায়ার করবে, আরও অনেক কোম্পানি রিমোট ওয়ার্কার হায়ার করবে, বাট আই থিঙ্ক এখন যে মডেল চলে, যে স্কিলগুলা আপনি যদি আপওয়ার্কের টপ 50 স্কিল বা এরকম যদি আপনি কোনো লিস্ট দেখেন, আমার ধারণা ওই 50 স্কিলের 40টাই আর থাকবে না, 10 বছর পরে বদলায় অন্য 40টা চলে আসবে, এবং সেই 40টা কী হবে এটা বোঝাটা খুব কঠিন এই মুহূর্তে। একমাত্র সাজেশন হলো সবার জন্য, আমার জন্য সহ, সেটা হলো জাস্ট খুবই ভালো মতো অ্যাওয়্যার থাকা কি আসতেছে এবং সেই জিনিস কি কি চেঞ্জ করতেছে। এই জিনিসটা লং এনাফ পিরিয়ড পর্যন্ত করতে পারলে আই থিঙ্ক সে নিজেই বুঝবে অপরচুনিটিগুলো কোথায়, অপরচুনিটি পকেটগুলো কোথায় কোথায় ক্রিয়েট হচ্ছে, এবং তারপরে তার কাজ হবে ওই অপরচুনিটি এক্সপ্লোর করা। বাট ওই জিনিস এখনও সম্ভব না যে অমুক গ্রাফিক ডিজাইন করছে, তুমি গ্রাফিক ডিজাইন শিখো, তারপর তুমি গ্রাফিক ডিজাইনার হবা। ওই মডেলটা আমার ধারণা আর কাজ করবে না। আমার মেইন সাজেশন হবে এআই জেনারেলিস্ট হওয়ার চেষ্টা করা। সো যত এআই টুল আছে দুনিয়ায় সব এক্সপ্লোর করা এবং রেগুলারলি এক্সপ্লোর করা, কারণ প্রতিনিয়ত চেঞ্জ হয় এবং প্রতিনিয়ত একটার আউটপুট ভালো হয়, একটা আউটপুট খাওয়া, নতুন নতুন মডেল আসে, অনেক কিছু হয়। সো এআই জেনারেলিস্ট হওয়া ম্যান্ডেটরি। বেসিক স্কিল যেগুলো আছে আমাদের, সেগুলো সবসময় ইম্পর্টেন্ট ছিল এবং ভবিষ্যতে ইম্পর্টেন্ট থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো, সেটা হলো ইংলিশ আর সেলস। এই দুইটা যদি থাকে তাহলে যে কোনো স্কিলের উপরে এই দুটো বসানো যায়। এগুলো ইন্ডিভিজুয়ালি স্কিল না, মানে আপনি ইংলিশ বেচবেন না বা আপনি সেলস বেচবেন না, বাট আপনি যদি গ্রাফিক ডিজাইন পারেন এবং আপনি যদি ইংলিশ জানেন এবং সেলস জানেন, তাহলে আপনি অনেক ভালো। আপনি যদি অমুক জিনিস জানেন, তার উপরে এই দুটো বসালে, এই বেসিক স্কিলগুলা ডেভেলপ করার জন্য যা যা করা যায়। সো আপনার ইংলিশ অনেক ভালো করার জন্য যা যা করা সম্ভব, আপনার সেলস অনেক ভালো করার জন্য যা যা করা সম্ভব, এই সব কিছু করা এবং এআই জেনারেলিস্ট হওয়া, এই তিনটা আই থিঙ্ক খুব ভালো একটা কম্বিনেশন কেউ যদি এই মুহূর্তে ভাবে যে তার কী করা উচিত। সেজন্য এই মুহূর্তে আমি মনে করি যে কারোরই কোনো কোর্সেস কেনা বা বই পড়া উচিত না যদি সে শিখতে চায় কোনো কিছু এই ধরনের। এটা একটু অদ্ভুত সাজেশন, বিকজ আমরা সবসময় বই পড়েও শিখেছি, কোর্স টোর্স করেও শিখেছি, বাট আই থিঙ্ক এই দুইটাই এত আউটডেটেড ফর্ম অফ ইনফরমেশন যে এই দুইটা দিয়ে ভালো কিছু শেখা কঠিন। আমি হলে যেটা করতাম, আমি ফার্স্টে ঠিক করতাম কি শিখবো, এরপরে আমি চ্যাট জিপিটি বা জেমিনাই দুইটার একটাই যেতাম, যে আমি ডিপ রিসার্চ অন করে চ্যাট জিপিটিতে বলতাম যে আমি অমুক, আমি এই জিনিস শিখতে চাই, আমার হাতে সময় আছে 60 দিন, আমাকে একটা কাস্টম প্ল্যান বানায় দাও, যেই কাস্টম প্ল্যানের ভিতরে প্রতিদিন আমি কোন ভিডিও দেখব, ওই ভিডিও দেখার পরে আমার কী টাস্ক হবে, এটার একটা টেবিল থাকবে, ভিডিওগুলো দিয়ে দিবেন আমাকে, কারণ এআই সব খুঁজে বের করতে পারবে। এবং প্রত্যেকটা ভিডিও দেখার পরে প্রত্যেকদিন রাত্রেবেলা 9টার সময় আমি এখানে এসে একটা কুইজ অর্গানাইজ করবো, আমি কুইজ দেবো। এই মডেলে যে আই থিঙ্ক ফ্রিতে মোটামুটি দুনিয়ার যে কোনো কিছু শিখে ফেলা সম্ভব, জাস্ট এআইয়ের সাথে চ্যাট করতে করতে। কোর্স বা বই থেকে এটা অনেক বেশি এফেক্টিভ হওয়ার কথা।